স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে 43 উন্নয়ন প্রকল্প উদ্বোধন, 5টির ভিত্তি স্থাপন। দেশের প্রযুক্তি খাতে অনেক সম্ভাবনা, কোরীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের। নৈরাজ্য ঠেকাতে দেশ জুড়ে যুবলীগের 3 দিনের শান্তি সমাবেশ, জেলায় জেলায় বিএনপির পদযাত্রা। বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে খালেদা জিয়ার সম্পর্ক দেখছে আওয়ামী লীগ, সেনাবাহিনীর মনোবল ভাঙতে হত্যাকাণ্ড দাবি বিএনপি। দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, এলাকাবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সরকার দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরে বিএনপির সমালোচনা করে বলেন, তারা এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদের গঠনতন্ত্রই মানে না। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। এছাড়াও টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ দেশের কোনো এলাকার জমি অনাবাদি রাখা হবে না বলেও উল্লেখ করেন। এর আগে গোপালগঞ্জে 43টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 5টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেলা 11:15টার দিকে সড়ক পথে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এদিকে জনসভা শেষে দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। একদিনের সফর শেষে সন্ধ্যায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত ব্যতীত চিত্তে স্মরণ করছি। 1975 আমার 300 সিটেরই দায়িত্ব, পাশাপাশি এই বাংলাদেশের মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের দায়িত্ব। একটা ঘনবসতিপূর্ণ দেশ, নানা রকমের দুর্যোগ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো ওই বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই নানা কারণে, তার উপর আসলে করোনা ভাইরাসের অতিমারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। কিন্তু বাংলাদেশে এখনো আমরা আমাদের অর্থনীতির গতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আরো জানাতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় বক্তব্য রাখলেন তিনি, এরপরে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন এবং এই যে একসাথে 43টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, 5টির ভিত্তিপ্রস্তর স্থাপন, সবকিছু মিলিয়ে সেখানকার মানুষের উচ্ছ্বাস বা প্রত্যাশা কতটুকু দেখছেন? মানুষ স্বাভাবিকভাবে অনেক তৃপ্ত, কারণ গোপালগঞ্জের যে ভৌগোলিক অবস্থান তা আসলেই বলা যায় যে অনেক খাল বিলে কিন্তু গোপালগঞ্জ প্লাবিত। কারণ গোপালগঞ্জে বর্ষাকালে কেন, এমনিতেও অনেক সময় দেখা গেছে যে নৌকা ছাড়া কোথাও যাওয়া যেত না, আর বর্ষা তো প্রশ্নই ছিল না। কারণ গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া বা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া বা কোটালীপাড়া থেকে কাশিয়ানী, মকসুদপুর, সব জায়গায় এমন কানেক্টিভিটি হয়েছে, এটি আসলে কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। গত কয়েক বছরে এই উন্নয়ন প্রকল্পগুলি কিন্তু সাধিত হয়েছে এবং এই যে যোগাযোগ স্থাপন হয়েছে এখানে গোপালগঞ্জের মতো একটি জলাবদ্ধ এরিয়া এবং একটু নিচু অঞ্চলে, যেখানে আসলে একসময় ট্রলার ছাড়া বা লঞ্চ ছাড়া কল্পনা করা যেত না। আগে গোপালগঞ্জ সদরে থেকে এই কোটালীপাড়া আমরা যেখানে এসেছি, এখানে আমাদের আসতে সময় লেগেছে 45 মিনিট থেকে 50 মিনিট। এক সময় এখানে আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতো। কাজে এই ভোগান্তি কিন্তু মানুষের এক সময় পোহাতে হয়েছে। এখন গোপালগঞ্জের কানেক্টিভিটি আসলে এতই সমৃদ্ধ হয়েছে, স্বাভাবিকভাবে এখানে ব্যবসা বাণিজ্যের অনেক বেশি গতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে এবং মানুষের বলা যায় যে মানুষের যে উৎপাদনশীলতা সেটা বাড়বে। পাশাপাশি শেখ হাসিনা যে চাষবাসের বিষয়ে এখানে বলেছেন যে কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ায় যেসব জমি পতিত আছে, যেসব জমি দীর্ঘদিন যাবৎ অনাবাদি আছে, সেসব অনাবাদি জমি চাষের কথা বলেছেন এবং কিন্তু প্রধানমন্ত্রীর
পারিবারিক যেসব সম্পত্তি আছে সেসব সম্পত্তিতে কিন্তু চাষবাসের বিষয়গুলো শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেখানে কৃষকরা কাজ করছেন। এর পাশাপাশি শেখ হাসিনার এই যে উদ্যোগ, এই উদ্যোগে সাড়া দিয়ে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ বা কোটালীপাড়ার অনেকেই কিন্তু এই উদ্যোগে সাড়া দিয়েছেন এবং তারা তাদের যেসব অনাবাদি জমি সেগুলিতে আবাদ করছেন। এই তো গেল উন্নয়নের কথা। পাশাপাশি শেখ হাসিনা এই যে তার যে নির্বাচনী এলাকা, এটাতে 4 বছর পরে এসেছেন। 4 বছর পরে এসে শেখ হাসিনার আবেগটাও আসলে একটু বেশি ছিল, কারণ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া আসলে এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং এখানেই কিন্তু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরনিদ্রা শায়িত আছেন। কাজে এটি অনেক আবেগের জায়গা, অনেক বলা যায় যে পারিবারিক। জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কৃষি বান্ধব এবং তিনি শুরু থেকেই কিন্তু কৃষির প্রতি অনেক জোর দিচ্ছেন, যেটির প্রতিফলন হয়তো আপনি বলতে চাচ্ছেন যে সামনের দিকে আমরা দেখতে পারবো। আজ সারাদিনের আর কি কি কর্মসূচি থাকছে মাননীয় প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর জনসভা তো কিছুক্ষণ আগে শেষ হলো। এখন এখান থেকে তিনি কিছু সময় পরেই টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে দোয়া ও ফাতিহা পাঠ করবেন। তারপর সেখানে তাদের যে পারিবারিক বাড়ি আছে সেখানে কিছু সময় অবস্থান করবেন এবং বিকেল 5টার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর মধ্য দিয়ে তার আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হবে। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদত স্বপন। দেশের প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা থাকায় কোরীয় ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত শোকেস কোরিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, দেশেই এখন অনেক ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে, প্রযুক্তি খাতে অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছে। স্মার্ট বাংলাদেশ করতে কোরিয়ার ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের তৈরি পোশাক খাতে নন কটন ফাইবার ব্যবহার হচ্ছে মাত্র 20%, যেখানে বিশ্বে ব্যবহার হয় 80%। সুতরাং এখানেও বিনিয়োগের সুযোগ রয়েছে। এক্ষেত্রে দেশের ব্যবসায়ীদের সঙ্গে কোরিয়ার ব্যবসায়ীদের একত্রে কাজ করার আহ্বান জানান সালমান এফ রহমান। 2 দিনের এই মেলায় কোরিয়ান সংস্কৃতি ও খাবার তুলে ধরা হবে। মেলায় কোরিয়ার 40টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশে এখন অনেক ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে, প্রযুক্তি খাতে অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কোরিয়ার ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। দেশের তৈরি পোশাক খাতে নন কটন ফাইবার ব্যবহার হচ্ছে মাত্র 20%। এ খাতেও বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও 3 বাহিনীর প্রধান। এ সময় আওয়ামী লীগ নেতাদের দাবি, সরকার উৎখাতের সেই ষড়যন্ত্রে সম্পর্ক আছে খালেদা জিয়ার। তবে বিএনপি বলছে, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই চালানো হয় সেই হত্যাকাণ্ড। মনোনী সামরিক কবরস্থানে সমাহিত পিলখানায় হত্যাকাণ্ডে প্রাণ দেয়া ব্যক্তিরা দিনের শুরুতেই সেখানে শ্রদ্ধা জানাতে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবদের পরে একে একে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও বিজিবির মহাপরিচালক। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নীরবে দাঁড়িয়ে তারা স্মরণ করেন দেশের গর্বিত সন্তানদের। let's say under retired Supreme Court Justice, যেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনটা বেসিক্যালি বলবে যে এটা তদন্ত করে দেখবে যে এর পেছনে পর্দার আড়ালে কে ছিল। এখন এতই হতাশ হয়ে গেছি যে এখন শুধু মনে মনে বলি যে মানুষের বিচার যদি না পাই, আল্লাহ তাআলার বিচার যেন পাই। 25শে ফেব্রুয়ারি যেন শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়। পরে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, সরকার উৎখাতে বিডিআর বিদ্রোহের নামে চালানো হয়েছিল এই হত্যাকাণ্ড, আর একে সার্বভৌমত্বের উপর আঘাত বলছে বিএনপি। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্যই একটা গভীর ষড়যন্ত্র অংশ হিসাবেই এই ঘটনা ঘটেছিল বলে অনেকে মনে করেন। ওই ঘটনার দিনকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার তার আচরণ, তার গতিবিধি ছিল সন্দেহজনক। আমি মনে করি যে সবচেয়ে দায়িত্বহীন একটি কমেন্ট। ওনারা মূল সমস্যায় না গিয়ে সবসময় আপনারা অন্যদিকে যেতে চান, কারণ এই ঘটনাগুলো তারা সেইভাবে সমাধান করতে পারেন। এটা একটা চক্রান্ত ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের গর্বিত সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। বেশিরভাগ শহীদ পরিবারের ধারণা যে বিচার প্রক্রিয়াটি এবং তদন্ত প্রক্রিয়াটির মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা নেই। পিলখানা ট্র্যাজেডির হত্যা মামলার বিচার আপিল বিভাগে শুনানির জন্য থাকলেও সাক্ষ্য গ্রহণেই আটকে আছে বিস্ফোরক মামলা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
1975-এর পর বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর অন্যতম 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ। স্বজাতির উপর এমন নারকীয় আচরণ বিশ্বের ইতিহাসে বিরল। বিডিআর বিদ্রোহের 14 বছর পার হলেও শেষ হয়নি বহুল আলোচিত এই হত্যা মামলার আপিল শুনানি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দেশের আধা সামরিক বাহিনীর ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মারা যান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। টানা 36 ঘণ্টা ধরে চলে নৃশংস হত্যাযজ্ঞ। ঘটনার 4 বছর পর 2013 সালের 5 নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করে বিচারিক আদালত। মামলায় 850 আসামির মধ্যে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলায় বেকসুর খালাস পান 278 জন। বাকি 4 আসামি রায় ঘোষণার আগেই মারা যান, আর রায় ঘোষণার পর মারা যান আরও 11 আসামি। তবে বিডিআর বিদ্রোহের 14 বছর পরও মামলার আপিল শুনানি শেষ হয়নি। এ নিয়ে হতাশ স্বজনদের আশা দ্রুতই আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকর হবে। বিপ্লব রেজা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে 3 দিনের শান্তি সমাবেশ করছে যুবলীগ। আজ সব জেলা ও মহানগরে কর্মসূচি পালন করছে তারা। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহানি এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শান্তি সমাবেশে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। নাটোরে বেলা 11:30টার দিকে শহরের কানাইখালী এলাকায় শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়। রোববার উপজেলা, থানা এবং পৌরসভায় এবং মঙ্গলবার সব ইউনিয়নে সমাবেশ করার কথা। বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে আজ সব জেলায় পদযাত্রা কর্মসূচি করছে বিএনপি। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রা বের করলে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এর আগে নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে তারা। ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জন আহত হন, আটক করা হয় 16 জনকে। বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে কেন্দ্রীয় নেতাসহ অন্তত 25 জনকে গ্রেপ্তার করা হয়। 10 দফা দাবিতে নাটোরে সকাল 10টার দিকে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সমাবেশের আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পদযাত্রা অনুষ্ঠিত হয় জামালপুর, ফরিদপুর ও বরগুনাতেও। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। কক্সবাজারে হচ্ছে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র। 80% কাজ সমাপ্ত, জুনে উৎপাদন শুরুর আশা। সাভারে গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে মা, মেয়ে সহ এক পরিবারের 3 জন দগ্ধ, সবাই পোশাক কারখানার শ্রমিক। নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ। ভোর 6:15টার দিকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনেরা জানান, সকালে ফজর নামাজ শেষে বাসার ভেতরে হাঁটাহাঁটি করছিলেন হারুন রশিদ খান। এ সময় দেখা করার জন্য 3 জন ব্যক্তি তার বাসায় ঢোকে। তাদের একজন হারুন খানকে লক্ষ্য করে পেছন থেকে 2 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে চেয়ারম্যানের সমর্থকেরা। এছাড়া কটিয়াদি, শিবপুর, নরসিংদী আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। বাসার গেট খুলছে, গেট খোলার পরে ওনারা ভিতরে ঢুকছে পরে ওনাদেরকে ভিতরে বসাইছে, বৈশা কথাবার্তা বলার পরে বলছে যে তোমরা বসো, কিছু খাওয়া দাওয়া করো, আপ্যায়ন করতে কিছু আনার জন্য ভিতরে যাইতেছে, এই মুহূর্তে পিছন দিয়ে গুলি করছে।
এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। খাগড়াছড়ি মানিকছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ পাহাড়ের মগ পার্টির 5 সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কাঞ্চননগর বটতলায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনা সদস্যরা। এ সময় কাঞ্চননগর এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে 4টি মর্টার, একটি AK-47, একটি চায়না পিস্তল সহ 67 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় মুদ্রা ও মাইন তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনা সদস্যরা। আটককৃত 5 জনের নাম এখনো জানা যায়নি। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সৌন্দর্য বর্ধনের নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে লাগানো হয়েছে নিষিদ্ধ পপির চাষ, অথচ কিছুই জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাগান পরিচর্যাকারীর দাবি, স্থানীয় বিভিন্ন নার্সারি থেকে আনা হয়েছিল এসব গাছ, আর নার্সারিতে আসছে ভারত থেকে। এদিকে নিষিদ্ধ পপি গাছ শনাক্তের পর গাছগুলো কেটে ফেলেছে রুয়েট কর্তৃপক্ষ। এসব গাছ ও বীজ সরবরাহকারীদের শনাক্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাওয়ায় দুলছে লাল রঙের ফুল, কোনোটির পাপড়ি ঝরে গিয়ে ধরছে ফলও, কিন্তু এগুলো নিষিদ্ধ পপি ফুল, যা ব্যবহার করা হয় ভয়ঙ্কর সব মাদক তৈরিতে। এমন অসংখ্য পপি ফুলে ছেয়ে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের বাগান। আফিম, হেরোইন ও মরফিনের মতো মাদকের অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পপি গাছের ফল। বাংলাদেশে এর চাষ নিষিদ্ধ হলেও বিশ্ববিদ্যালয়ে কিভাবে এলো তা জানা নেই খোদ কর্তৃপক্ষের। নিজেও জানি না, এগুলো তুলে ফেলা তো আমাদের জন্য কোনো বিষয় না। এটা একটা ফুল হিসেবে আমরা আসলে এটা ট্রিট করি, অন্য কিছু কারণ নাই। আর বাগান পরিচর্যাকারী মালি বলছেন, নার্সারি থেকে অন্যান্য গাছের সাথে এসেছে এই গাছ। অন্যদিকে নার্সারির কর্মচারীরা বলছেন, ভারতীয় সীমান্ত থেকে প্রায় আসছে বীজ। ভারত থেকে একটু করে পাওয়া যায় মাঝে সাঝে, তো সব সময় পাওয়া যায় না। 2-4টা পাইলে ওখান থেকে যখন সাপ্লাই করতে যাবে তখন 2-4টা পাইলে ওখান থেকে নিয়ে আনতে হবে। এই নার্সারি থেকে নিয়ে আসি, নার্সারি, মায়ের দোয়া, লিজা ফার্মে লিজা, তারপরে এই যে শুভ পাম্পের কাছে আছে, মানে প্রায় প্রত্যেকটা জায়গা থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসি। এর আগেও নগরীর সরকারি দফতরে নিষিদ্ধ পপি চাষের খবরে অভিযান চালিয়েছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিন্তু কিভাবে তা ছড়িয়ে পড়ছে তা তথ্য নেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছেও। এটা মূলত দেখা যায় যে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ কিংবা ওই যে নোম্যান্স ল্যান্ডে এটা এই চাষটা হয়, খোঁজখবর নিয়ে আমার দেখতে হবে। সৌন্দর্য বর্ধনের নামে বিভিন্ন নার্সারির মাধ্যমে নিষিদ্ধ পপির বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। চক্রটিকে চিহ্নিত করতে একাধিক টিম কাজ করছে বলে জানায় র্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমাদের র্যাব তাদের পোশাক এবং সাদা পোশাক দুইভাবেই আমরা কাজ করছি এই মেসেজগুলো নিয়ে। এদিকে নিষিদ্ধ পপি গাছ শনাক্তের পর রুয়েট কর্তৃপক্ষের নির্দেশে গাছগুলো কেটে ফেলা হয়। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আগেই জানিয়েছি, নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন নরসিংদী শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। ভোর 6:15টার দিকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর আহত হারুনুর রশিদ যিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? জানেন যে সকাল 6:15 তার নিজ বাড়িতে তিনি হওয়ার কারণে এখানকার যে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন। আপনি জানেন যে তার চিকিৎসাধীন অবস্থা, এখন তিনি ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে। একটু আগে এখানে আসলে আপনি দেখছিলেন যে সকাল 9টা থেকে কিন্তু এখানে এই তাকে গুলি করার প্রতিবাদে এখানকার যে উপজেলা আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা ঢাকা সিলেট মহাসড়ক ইটাখোলা বাস স্ট্যান্ডে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন সকাল 9টা থেকে, এবং এর ফলে কিন্তু সকাল 9টা থেকে প্রায় 5 ঘন্টা অর্থাৎ 2:15 পর্যন্ত এখানে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আসলে এই মহাসড়কের যে যান চলাচল বন্ধ হওয়ার ফলে কিন্তু আসলে যে চারদিকে মানুষ যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে আসেন কাজে আস্থা খোলাছেন এবং জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান একটু আগে এখানে এসেছেন। আপনি জানেন যে এখানে এসে তারা অবরোধকারীদের সাথে কথা বলেছেন। অবরোধকারীরা তাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে আসলে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে তারা এই অবরোধ তুলে নেবেন। সেই সত্য অনুযায়ী আসলে এখানকার পুলিশ সুপার এবং ডিসি তাদের
তাদেরকে আশ্বস্ত করলে তারা আসলে অবরোধ তুলে নেবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। নরসিংদী জেলা জুড়ে যে 55 কিলোমিটার যে এলাকা মহাসড়ক রয়েছে এর বাইরেও কিন্তু এই যানজট ছাড়িয়ে গেছে। তো এখন পর্যন্ত আসলে যান চলাচল স্বাভাবিক হলেও হাইওয়ে পুলিশ চেষ্টা করছে যে যানজট যেটা আছে সেটা। হারুনুর রশিদের উপরে হামলা চালিয়েছে, এ ব্যাপারে পরিবারের স্বজন বা পুলিশ কিছু জানাতে পেরেছে কিনা? এই বিষয়ে আসলে আমি এখানে কথা বলেছিলাম যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজমের সাথে। আপনি জানেন যে আসলে পরিবারের সদস্যরা সবাই ঢাকায় আছেন, তাদেরকে আসলে পাওয়া যায়নি। এখানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজম যেটি জানিয়েছেন, ওনার সাথে আসলে পরিবারের লোকজনের কথা হয়েছে। সকালে যেটি বলেছিলেন যে আসলে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের অবস্থা প্রথমে আশঙ্কা থেকে এখন তিনি বলছেন যে আসলে উপজেলা চেয়ারম্যান এখন কিছুটা শঙ্কামুক্ত। তো সেই হিসাবে এই ঘটনা এখনো কিন্তু পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এই বিষয়টির আইনগত প্রক্রিয়া চলমান আছে। পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তবে তিনি এখনই বলতে চাচ্ছেন না। তারা দ্রুততম সময়ের মধ্যে আসলে এই হামলায় যারা জড়িত, যারা গুলি ঘটনায় জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন বলে পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এখানকার যারা অবরোধে জড়িত ছিলেন তাদেরকেও আশ্বস্ত করেছেন। আপনি জানেন যে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান কিন্তু টানা এই শিবপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর আপনি জানেন যে এর আগে আসলে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে 1986 সালের দিকে যে এখানকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন রবিউল আওয়াল খান কিরণ, তিনি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের বড় ভাই ছিলেন। তাকেও কিন্তু গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। তো এইখানে যেমন যেই সড়কটিতে আসলে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা এবং স্থানীয় নেতারা সড়ক অবরোধ করে রেখেছিলেন, সেটি তো একটি গুরুত্বপূর্ণ সড়ক। তো দীর্ঘ 5 ঘন্টা সেখানে যান চলাচল বন্ধ ছিল। এখন আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে সেখানে যান চলাচল শুরু হয়েছে, কিন্তু সেটি কি স্বাভাবিক হয়েছে কিনা, সড়কের পরিস্থিতি কেমন এখন? আপনি জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক। এখানে শুধু ঢাকা সিলেট নয়, এখানে ঢাকা কিশোরগঞ্জ, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য যে ঢাকা ভৈরব বিভিন্ন এলাকার যাত্রীরা এই মহাসড়কে যাতায়াত করেন। তো এখানে ইটাখলা যে বাস স্ট্যান্ড, এই যে দুর্গপুরে আমি এখন দাঁড়িয়েছি, এখান থেকে কিন্তু গাজীপুর আজমতপুর সড়ক রয়েছে। তো এই আবার এখান থেকে ইটাখলা নরসিংদীর মনোহরদী কটিয়াদি সড়ক রয়েছে। একাধিক সড়কে কিন্তু এই যান চলাচল বন্ধ হওয়ার ফলে দূরপাল্লার যেসব যাত্রীরা আছেন তারা কিন্তু আসলে সকাল থেকে এখানে দুর্ভোগে পড়েন। তো এখন যান চলাচল স্বাভাবিক হলেও আসলে যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কে। যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু যাত্রীরা এখনো পর্যন্ত আসলে স্বস্তি ফিরেনি, যদিও গাড়ি চলাচল শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে দুই পাশে আসলে আস্তে আস্তে গাড়ি চলাচল করছে। হয়তো হাইওয়ে পুলিশের যে ইন্সপেক্টর আছেন এখানকার নূর হায়দার তালুকদার, তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ হয়তো সময় লাগবে, কিছুক্ষণের মধ্যে তারা এই যান চলাচল পুরোপুরি দমে স্বাভাবিক করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মহাসড়কে আর কোনো ধরনের দুর্ভোগে যাত্রীরা পড়বেন না এমনটি তারা জানিয়েছেন। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ মহাসড়কে কাজ করছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল মহাসড়কের পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকা সিলেট মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটা আসলে পুলিশ জানিয়েছে। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান রিপন। রাজধানী সহ ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। শুক্রবারও রাতে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাত 8টা থেকে 10টার মধ্যে ঢাকার মহাখালী, তেজগাঁও, মিরপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকার আবহাওয়া থাকবে শুষ্ক। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। কক্সবাজারে হচ্ছে দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে শেষ হচ্ছে 80% কাজ। জুনে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চীনের অর্থায়নে প্রকল্পে ব্যয় হচ্ছে 900 কোটি টাকা। পরিবেশ বান্ধব বায়ুবিদ্যুৎ প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশখুল, পিএম খালি ও চফুলদন্ডি ইউনিয়নে নির্মাণ হচ্ছে 22টি টারবাইন, যার এক একটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। চীন থেকে আসা 100 টন ধারণ ক্ষমতার ক্রেনে তোলা হচ্ছে 50 টন ওজনের টারবাইনের অংশ, যা বসানো হচ্ছে 110 মিটার লম্বা টাওয়ারের উপর। এবছরের জুন নাগাদ প্রকল্পটি উৎপাদনের যাওয়ার আশা করা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর একটি আকাঙ্ক্ষা রয়েছে যেন আমরা ডিসেম্বরের মধ্যে কমিশনে যেতে পারি সিওডির মাধ্যমে। তবে আমরা 2023 সালের জুনের মধ্যে এটি আমরা পূর্ণাঙ্গ কমিশনে গিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব। কক্সবাজারে বিদ্যুতের চাহিদা 150 মেগাওয়াট। এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে গেলে 60 মেগাওয়াট বিদ্যুৎ
সরাসরি যুক্ত হবে কক্সবাজারের গ্রিড লাইনে। এই পাওয়ার প্ল্যান্টটা যদি আমরা চালু করতে পারি খুব শীঘ্রই, তাহলে কক্সবাজারে মানে লো ভোল্টেজ সমস্যা সমাধান সহ মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তো এই জন্য প্রকল্পটা মানে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ভিত্তিতে সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তির আশা করছে স্থানীয়রা। 3 থেকে 4 ঘন্টার ঘাটতি দিনের বেলায়, এই ব্যাপারটা আমাদের সম্পূর্ণ কর্মঘণ্টা থেকে হারাই যাচ্ছে। শহরের তুলনায় এখনও গ্রামে অনেক বেশি লোডশেডিং হয়, আর এই লোডশেডিং প্রায় আমরা দেখছি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। 2021 সালের 3 মার্চে প্রকল্পটির উদ্বোধন করা হয়। বর্তমানে প্রকল্পটিতে দেশি বিদেশি 500 শ্রমিক কাজ করছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সাভারে গ্যাসের আগুনে মা মেয়ে সহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মা ইয়াসমিন বেগম এবং তার 17 ও 13 বছর বয়সী 2 মেয়ে শিমু ও সোমা। তারা সবাই স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক। প্রতিবেশীরা জানান, দগ্ধরা আমতলা মোল্লা মার্কেটের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন। ভোরে গৃহকর্ত্রী ইয়াসমিন বেগম রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে থাকা তার 2 মেয়েও দগ্ধ হন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, দগ্ধদের মধ্যে মা ইয়াসমিন বেগমের শরীরের 35% এবং 2 মেয়ে শিমু ও সোমার শরীরের 26 ও 50% পুড়ে গেছে। ওটু চুলায় ফায়ারিং এর মাধ্যমে গ্যাসে আগুন ছড়াই গেছে পুরো রুমে। চুলা আলো জ্বালানোর সময় বিকল একটা শব্দ হয়। শব্দ হতে আমরা নিচে এসে দেখি ঘরের ভিতরে পুরো আগুন ছড়াই গেছে। প্রতারণার দায়ে আনসারের চাকরি হারান গাজীপুরের শাওন। বগুড়া গিয়ে বিএনপিতে যোগ দিলেও নানা অপকর্মে হন এলাকা ছাড়া। দুবাই গিয়েও চাকরি যায় চুরির দায়ে। ফেরা পথে আত্মসাৎ করেন এক প্রবাসীর বোনের বিয়ের 28 ভরি স্বর্ণ ও নগদ টাকা। অবশেষে ওই প্রবাসীর বাবার মামলায় গ্রেপ্তার হয়েছেন এই ব্যক্তি। এ যেন একই অঙ্গে বহুরূপ। প্রতারণার এমন কোনো ধরন নেই যা করেননি গাজীপুরের শাওন। 12 জানুয়ারি দুবাই থেকে ছুটি কাটাতে ঢাকায় আসেন গাজীপুরের শাওন। এ সময় প্রবাসী আরিফ ও তার ভাই বোনের বিয়ের জন্য শাওনের হাতে তুলে দেন 28 ভরি স্বর্ণ, নগদ টাকা। শাওনের টিকিটের টাকাও দেন তারা। অবশ্য মাদারীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই স্বর্ণ নিতে এসে আর শাওনের দেখা পাননি আরিফের বাবা। অলংকার ও টাকা নিয়ে তার আগে লাপাত্তা শাওন। এতে বিয়ে ভেঙে যায় আরিফের বোনের। আমরা এয়ারপোর্টে তারে না পাইয়া তার মার সাথে যোগাযোগ করছি, তার শাশুড়ির সাথে যোগাযোগ করছি, তার বউর সাথে যোগাযোগ করছি। তারা বলছে যে আমাদের কাছেও আসে নাকি। তখন বাধ্য হয়ে আমরা এয়ারপোর্ট থানায় মামলা করছি। গাজীপুরের ঠিকানায় গিয়েও শাওনকে না পেয়ে মামলা করেন প্রবাসী আরিফের বাবা। তদন্তে নেমে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। উদ্ধার হয় নগদ 11 লাখ টাকা, স্বর্ণালংকার। গ্রেপ্তারের পর শাওন জানান তার পালানোর গল্প। ওনাদের ফ্যামিলির লোকজন এয়ারপোর্ট এখন না দিয়ে সেটা আমি নিয়ে চলে যাই এবং সেগুলা বিক্রি করে দিই। অবশ্য এটি তার প্রথম প্রতারণা নয়। এর আগেও নিজের এলাকায় ট্রাভেল এজেন্সির নামে প্রতারণা করেছেন অনেকের সাথে। শ্রীপুর থানায় প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। অন্য কোথাও থেকে টিকিট নেন না, আমি টিকিটটা আমি দিব। তারপরে সে আমাকে 2টা বিকাশ নাম্বার দিছে, দেওয়ার পরে আমি তাকে টাকা দিচ্ছি 76,000 টাকা। টাকা চাওয়ার জন্য কারণে সে আমাকে বিভিন্ন রকম হুমকি, আমার গালিগালাজ, আমার ফেসবুকে আমার মান সম্মান নষ্ট করে এহেন কোনো লেখালেখি নেই, সে করে নেয়। এই প্রতারণার পর শ্বশুরবাড়ি বগুড়ায় গিয়ে যোগ দিয়েছিলেন বিএনপিতে। দলটির সিনিয়র নেতাদের সাথে আছে তার ছবিও। বেশ কিছু প্রতারক মিষ্টি কথার ফুলঝুরি সাজিয়ে এ সমস্ত রেমিটেন্স যোদ্ধাদেরকে ভুলিয়ে ভাবিয়ে তাদের স্বর্ণালংকার, তাদের টাকাগুলো এনে যথাযথভাবে পৌঁছে না দিয়ে সেগুলিকে আত্মসাৎ করে ফেলে বড় রকমের প্রতারণা করে থাকে। প্রতারণার টাকায় বগুড়ায় বাড়ি বানিয়েছেন শাওন, কিনেছেন মোটরসাইকেলও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীরে ভিটামিন ডি স্বল্পতায় ঝুঁকি বাড়ছে স্ট্রোকের। আক্রান্ত 60 থেকে 80 ভাগের শরীরে রয়েছে ভিটামিন ডির ঘাটতি। এছাড়াও শাকসবজি না খাওয়া ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখাও স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। রাজধানীর নিউরোসায়েন্স, ইব্রাহিম কার্ডিয়াক সহ 3টি হাসপাতালের সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে ভিটামিন ডি। এটি এমন একটি উপাদান যার চাহিদার মাত্র 30 ভাগ খাবার থেকে পাওয়া যায়। বাকি 70 ভাগ নির্ভর করে সূর্যালোকের ওপর।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, বিএসএমএমইউ ও নিউরোসায়েন্সেস হাসপাতালে রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় স্ট্রোকে আক্রান্ত ৮০%-এরই ভিটামিন ডির ঘাটতি রয়েছে। এর মধ্যে প্রায় 80% পেশেন্টের আমরা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি পেয়েছি, বোথ ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক। এর মধ্যে আমাদের স্টাডিতে আমরা পেয়েছি যাদের হেমোরেজিক স্ট্রোক তাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সির পরিমাণটা অনেক কম, ইভেন লেস দেন 10, আর যাদের ইসকেমিক স্ট্রোক তাদের লেস দেন 20 আমরা পাচ্ছি। তাই এই জন্য আমরা ঠিক করেছি প্রত্যেকটা রোগীকে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া। ভিটামিন ডি টেস্ট করা হয়েছে, তাদের ভিটামিন ডির পরিমাণটা কম, অথচ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সারা বছরই সূর্যের দেখা পাওয়া যায়। শুধু আপনি আপনার চামড়ায় যদি একটু রোদ লাগান তাহলেই যে পরিমাণ ভিটামিন ডি হয়, আমাদের ঘাটতি হওয়ার আসলে সুযোগ কম। রক্ত সঞ্চালনের সমস্যার জেরে ও অক্সিজেনের অভাবে ব্রেন স্ট্রোক হলেও ভিটামিন ডির ঘাটতিকে দায়ী করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই সূর্যরশ্মি থেকে সহজে ভিটামিন ডি নেয়ার পরামর্শ তাদের। সকালের সূর্যে যে আলো, আপনারা জানেন এই সূর্য রশ্মি যখন আমাদের চামড়ায় পড়ে তখন এই চামড়ায় ভিটামিন ডি তৈরি হয়। তো সেই সূর্যের আলোতে যদি সকালে আধা ঘন্টা থাকা যায়, সেটা যে কোনো বয়সী হোক, ছোট বড় বা বৃদ্ধ, যদি থাকা যায় তাহলে এই ভিটামিন ডি যে স্বল্পতা এটি প্রতিরোধ করা যায়। সারা দেশে কমপক্ষে 20 লাখ স্ট্রোকের রোগী রয়েছে। সচেতন থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো থাকছে। ইউক্রেনের যুদ্ধবিরতি সহ চীনের 12 দফা শান্তি প্রস্তাবকে স্বাগত জেলেনস্কির, চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আগ্রহ। মিরপুরে প্রথম দিনের অনুশীলনে ইংল্যান্ড দল, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে শুরু বুধবার। শিশুদের পদচারণায় সকাল থেকে জমে ওঠে অমর 21 বইমেলা শিশু প্রহর। দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরে নানা আয়োজনে মেতে ওঠে ক্ষুদে দর্শনার্থীরা। এর আগে বেলা 11টা থেকে অভিভাবকদের হাত ধরে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে শিশু কিশোররা। ছুটির দিনে শিশু কর্নারে ছিল নানা আয়োজন, সেখানে ভিড়ও ছিল সবচেয়ে বেশি। চলে সিসিমপুরে পরিবেশনা। শেষ ছুটির দিনটিতে বইমেলার স্টলগুলোতে দেখা যায় ভিড়। এ সময় শিশুদের বই বিক্রিও বেশি হয়েছে বলে জানান প্রকাশকরা। ছড়া, গল্প, ভূতের বই ও কমিক্সের প্রতি আগ্রহ ক্ষুদে পাঠকদের। এছাড়া রঙিন ও ছবিসহ বইয়ের দিকেও আকর্ষণ বেশি। ইকরি দেখেছি, শিকু দেখেছি, হালম দেখেছি, টুকটুকি দেখেছি। এখন অনেক বই কিনবো। আমার ভালো লেগেছে অনেক। আমরা আপুর মতো ভালো, টুকটুকি, শিকু, ইকরি। কি করেছো ওদের সাথে? মজা করেছি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে বইমেলার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বইমেলার আজ তো শেষ ছুটির দিন, তো দর্শনার্থী ভিড় কেমন দেখছেন? আজ বেচা বিক্রি কেমন, প্রকাশকরা কি বলছেন? বেচা বিক্রির কথা যদি বলি, নিঃসন্দেহে শিশু প্রহরে আসলে আমরা যেটা দেখতে পাই, শিশু তো যে বইগুলো থাকে সেগুলোর বেচা বিক্রি বেশি থাকে এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বড়দের কথাও যদি আমি বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বেলা 2টার সময় কিন্তু আসলে মেলায় এই রোদের মধ্যে অনেক মানুষ এসেছেন যারা কি বই খুঁজে দেখছে এবং পছন্দের বইটি কিনছেন। বিশেষ করে আমরা শিশু প্রহরে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে, সিসিমপুরের অনুষ্ঠানটি রয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি শিশুর মধ্যে যে এক ধরনের উন্মাদনা, উল্লাস, সেটি কিন্তু দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখি যে শিশুরা আসলে বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেগুলোতে ছুটোছুটি করে, বিভিন্ন পছন্দের বই তারা আসলে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে এবং পছন্দ করে বাবা মায়ের কাছে আবদার করে বই কেনার জন্য সেই বইগুলো তাদেরকে কিনে দেওয়া হয়। এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যখন প্রকাশকদের সাথে কথা বলছিলাম, প্রকাশকরা বা যারা বিক্রয়ের কাজে সংযুক্ত আছেন তারা কিন্তু বলছিলেন বারবার যে এবারের বইমেলায় এই শিশু প্রহরে যে বই বিক্রির বিষয়টি ছিল সেটি যথেষ্ট ভালো এবং সন্তোষজনক। এবং যে ধরনের বই আসলে শিশুরা বেশি খুঁজছে, বিশেষ করে ভূতের গল্প, কমিক্স এবং বিভিন্ন অ্যাডভেঞ্চারের গল্পের বই, এই ধরনের বইগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এবং কিছু ফিকশনেরও চাহিদা রয়েছে। আবার অভিভাবকরাও কিন্তু ছিলেন যে শিশুদের গল্প পড়ার এক ধরনের ঝোঁক আছে, তারা গল্প পড়তে চায় বেশি করে।
তবে সায়েন্স ফিকশনের বই আরও বেশি থাকলে ভালো হতো বলে কিন্তু কেউ কেউ মতামত প্রকাশ করেছে। আমরা যারা বড়রা রয়েছে অন্যান্য বিভিন্ন এসেছেন বই কিনতে, তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে আসলে মেলার এই শেষ সময় অর্থাৎ বিদায়ের সুর বা এই সময়ে তারা পছন্দ করে বই কেনার জন্য এসেছেন এবং অনেকে এরকমও আছে যারা এর আগে এসেছিলেন, এই মুহূর্তে আবার এসেছেন, হয়তো মেলার শেষ দিন আবার আসবেন, এরকম তাদেরও চিন্তাভাবনা রয়েছে। সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সার্বিকভাবে এই শেষ পর্যায়ে এসে মেলার মধ্যে এক ধরনের উৎসবের যে আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও নিরাপত্তার বিষয় নিয়ে আপনি জানেন এক ধরনের হুমকি ছিল বা ঝুঁকি ছিল, সেই বিষয়টি কিছুটা জনসমাগম কম হওয়ার যে ধারণা করা হয়েছিল তেমনটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। যথেষ্ট পরিমাণ মানুষ এবং বেলা বাড়ার সাথে সাথে যে পাঠকদের যে সমাগম সেটি কিন্তু বেড়েই চলছে। এবং আমরা যখন দেখছিলাম যে শিশু প্রহরের যে বাবা মারা এসেছিল বাচ্চাদের ধরে বাচ্চাদেরকে নিয়ে, তারা যে শুধুমাত্র বাচ্চাদের জন্য বই কিনেছে তা কিন্তু নয়, তাদের যে পছন্দের বইগুলো রয়েছে সেগুলোও কিনেছেন। এবং এখনও আসলে এই 2:30টার দিকেও কিন্তু প্রচুর মানুষ মেলায় ঢুকছে আমরা দেখতে পাচ্ছি। বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। চট্টগ্রামে চলছে 4 দিন ব্যাপী আবাসন মেলা। এবারের মেলায় অংশ নিয়েছে 48টি প্রতিষ্ঠান। রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে এই মেলা চলছে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর মোহনা হলে। একই ছাদের নিচে পছন্দের ফ্ল্যাট ও প্লট বেছে নেওয়ার সুযোগ মিলছে চট্টগ্রামের রিহ্যাবের আবাসন মেলায়। তবে উচ্চবিত্তদের চাহিদা পূরণ হলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে রয়ে গেছে ফ্ল্যাট ও প্লটের দাম। এতে হতাশ মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতারা। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোটামুটি 4 থেকে 4,500 মধ্যে, কিন্তু প্রায় ম্যাক্সিমাম ফ্ল্যাট স্টলের মধ্যে দেখা গেল যে 7,000 থেকে 8,000 টাকা। নিম্নমধ্যবিত্ত কত বাদ দিলাম, মধ্যবিত্ত পরিবারের দ্বারা এইখান থেকে মেলা থেকে বুকিং দেওয়ার আমি মনে করি না সম্ভব। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের দাম বাড়তি। তারপরও বিলাসবহুল ফ্ল্যাটের চাহিদা রয়েছে বলেও জানান তারা। দুটো রিজন আছে, একটা হচ্ছে দাম বাড়ার আর একটা হচ্ছে ল্যান্ড ওনারদের যে রেশিওটা, ওরাও এখন রেশিওটা বাড়াই দিছে। আগে আমরা একটু কমই নিতে পারতাম, এখন সেটা অলমোস্ট 50-50 হয়ে গেছে, যার কারণে আমাদের দামটা ওইভাবেই রাখতে হচ্ছে। আমরা ভালো কিছু ক্লায়েন্ট দেখতে পাচ্ছি যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন, তবে লাক্সারি আইটেমের কাস্টমারদের খুব বেশি দেখা যাচ্ছে। যারা ইকোনমির প্রজেক্টগুলো নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা যে প্রাইসে অ্যাপার্টমেন্ট খুঁজছেন হয়তো ওনারা খুব নিরাশ হচ্ছেন যে ওরকম অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না। সরকারের সহযোগিতা ছাড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন পূরণ সম্ভব নয় বলছেন রিহ্যাব নেতারা। র মেটেরিয়ালসগুলো কীভাবে স্থিতিশীল রাখা যায় সে ধরনের একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শুধু মুখে মুখে বললে হবে না, সেটা হয়তো ডিউটি কমিয়ে হোক অথবা ট্যাক্স কম্পেনসেশন দিয়ে হোক, তাহলে স্থিতিশীল রাখলে তাহলে হয়তো কিছুটা সম্ভব হবে সেটা ধরে রাখার জন্য। বৃহস্পতিবার শুরু হওয়া মেলা শেষ হবে রোববার। রাকিবউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশ সরকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সফলতা তুলে ধরারও আহ্বান জানান তিনি। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক আলোচনা সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ সামাজিক খাতসহ সব সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিদেশে মাটিতে তা তুলে ধরতে হবে প্রবাসীদের। পাশাপাশি দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় করোনা মোকাবেলায় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন এ কে আব্দুল মোমেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এদিকে ইউক্রেনকে $200 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দিলেও F-16 যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীতে দুই দেশের মধ্যকার সংঘাত সমাধানে নজর দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধবিরতি সহ চীনের 12 দফা শান্তি প্রস্তাবের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কোনো আলোচনায় আগ্রহী নন বলে সাফ জানান তিনি। শান্তি আলোচনা করতে চীন এগিয়ে আসছে, এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে প্রশ্ন হলো এরপর কি?
শুধু প্রতিশ্রুতি দিয়েই কি শেষ হবে, নাকি প্রতিশ্রুতি রক্ষাও করা হবে? কথা অনুযায়ী কাজ করা ছাড়া সবকিছুই অর্থহীন। এদিকে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বর্ষপূর্তিতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে সমর্থন দেয়া ব্যাংক এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী সহ 100-র বেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। ইউক্রেনকে $200 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দিলেও F-16 যুদ্ধবিমান দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। শুক্রবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের যা যা দরকার যুক্তরাষ্ট্র তার সবই সরবরাহ করছে। কিয়েভকে ট্যাঙ্ক, আর্টিলারি, হাইমার্সের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে ইউক্রেনের F-16 যুদ্ধবিমানের কোনো প্রয়োজনীয়তা নেই, কাজেই তা দেওয়া হচ্ছে না। এদিকে কিয়েভকে অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 4টি লেপার্ড 2 ট্যাঙ্ক এবং 5000 গোলাবারুদ ছাড়াও 129 জন ব্যক্তি এবং 63 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। রুশ অর্থনীতিকে চাপে রাখতে 10ম প্যাকেজে বাণিজ্যিক খাতে আরোপ করা হচ্ছে অবরোধ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি ও জার্মানিতেও। এশিয়ার অনেক দেশে হয়েছে যুদ্ধবিরোধী প্রতিবাদ কর্মসূচি। শুক্রবার জার্মানির বার্লিনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় অন্তত 10,000 মানুষ। ইটালির রোমে রুশ দূতাবাসের বাইরে যুদ্ধবিরোধী সমাবেশ করে কয়েকশো মানুষ। এ সময় ব্যানার হাতে ইউক্রেনের প্রতি সংহতি জানায় তারা। সবার কণ্ঠেই ছিল যুদ্ধ বন্ধের আহ্বান। যুদ্ধে নিহতদের স্মরণে জ্বালানো হয় মোমবাতি। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের বাইরে 1 মিনিটের নীরবতা পালন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক বিবৃতিতে ইউক্রেনীয়দের সাহসিকতার প্রশংসা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল। কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের রাস্তায় নামে কয়েকশো বিক্ষোভকারী। এ সময় শহরটির ইন্টারনেট সংযোগ উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছিল বলে জানায় ইন্টারনেট পর্যবেক্ষক নেট ব্লক। ধারণা করা হচ্ছে আন্দোলনকারীদের দমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কর্তৃপক্ষ। 2022 সালের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর জেরে ইরানের অন্যান্য শহরের মতো জাহেদানেও বিক্ষোভ হয়েছিল। এ সময় আন্দোলনকারীদের উপরে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোয় বহু মানুষ নিহত হয়। এরপর থেকে শহরটিতে প্রতি শুক্রবার নামাজের পর বিক্ষোভ হয়ে আসছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দেশটির একটি আদালত শুক্রবার এই পরোয়ানা জারি করে। তবে এই পরোয়ানা জামিনযোগ্য। গত বছরের 5 আগস্ট পাকিস্তান মুসলিম লীগ কিউ নেতা শাহকাজ আসলাম রানা সানাউল্লাহর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ করেন রানা সানাউল্লাহ তার একাধিক বক্তব্যে পাকিস্তানের বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এই অভিযোগের পর গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছেন। তবে গুজরানওয়ালার সন্ত্রাসবাদ বিরোধী আদালত শুক্রবার পুলিশের দেয়া প্রতিবেদন খারিজ করে দেন। 7 মার্চ রানা সানাউল্লাহকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মিরপুরে ইংল্যান্ডের প্রথম দিনের অনুশীলনে ব্যাটাররা ছিলেন আক্রমণাত্মক। নেটে স্পিন বোলার আধিক্য রেখে অনুশীলন করে তারা, আর নিজেদের শক্তির জায়গা পেস বোলারদের নিয়েও আলাদা প্র্যাকটিস হয়েছে। অনুশীলনের মাঝে মিরপুরের উইকেটেও চোখ ছিল ইংলিশ ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলনে এসে ইংলিশদের আগ্রহ মিরপুরের উইকেট নিয়ে। ওয়ার্ম আপের ফাঁকে অতিথি ক্রিকেটারদের আনাগোনা 22 গজের আশেপাশে। মিরপুরের মূল মাঠে চলল ওয়ার্ম আপ সেশন। ক্রিকেটের দর্শন বদলে দিয়ে ইংলিশরা সব ফরম্যাটে এখন হাই ইন্টেন্সিটি ব্যাটিং করে। অনুশীলনে বাটলারের দল সেটাই করল। আপাতত বলগুলো নেটে আটকে গেলেও ম্যাচের দিন সেগুলোর গন্তব্য হবে গ্যালারিতে। নেটে স্পিনারের আধিক্য চেয়ে নিয়েছে ইংলিশ ম্যানেজমেন্ট। সাফল্য পেতে সামলাতে হবে টাইগার স্পিনার। সে কারণেই এমন উদ্যোগ। সাকিব, মিরাজ, তাইজুলদের পরের প্রজন্ম কতটা তৈরি সেটাও বোঝার সুযোগ এই নেট সেশন। টাইগারদের মূল শক্তি স্পিনার হলেও ইংল্যান্ড তার উল্টো। উড, আর্চার, কারেন, টপলিরা গতির ঝড় তুলতে বিখ্যাত।
মিরপুরের উইকেটে সেটা কতটা কার্যকর হবে সে প্রশ্ন গতি দিয়ে উড়িয়ে দিতে চায় ইংলিশ পেসাররা। টাইগার টপ অর্ডারকে নিতে হবে গতির চ্যালেঞ্জ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলকে বিধ্বস্ত করে যেন স্বরূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তাছাড়া মায়োর্কার কাছে হারার পর লস ব্লাঙ্কোসরা 4-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ ম্যাচ হেরেছিল রিয়ালের বিপক্ষেই। তাই প্রতিশোধ নিতে মরিয়া দলটি। জিতলে টেবিলের 3-এ উঠে আসবে সিমিওনের শিষ্যরা। ডার্বি ম্যাচ দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাটলেটিকোর বিপক্ষে খেলা আমরা সবসময় উপভোগ করি। আমার কাছ থেকে সিমিওনের নতুন কিছু শেখার নেই। আমরা দুজনই ফুটবলটা খুব ভালোবাসি। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 9টায় লেস্টারের মুখোমুখি হবে আর্সেনাল, আর রাত 11:30টায় বোর্নমাউথের লড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সব শেষ 2 ম্যাচে ড্রয়ের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি। 1 ম্যাচ বেশি খেলে আর্সেনালের থেকে 2 পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 1-1 গোলে ড্র করে শীর্ষস্থান হারাতে হয়েছিল গার্দিওলার দলের। তাই এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ডি ব্রুইনা গুন্ডোগানরা। তবে হল্যান্ডের গোল খরায় কিছুটা দুশ্চিন্তা ইংলিশ জায়ান্টরা। এদিকে তলানির দল হলেও ম্যানচেস্টার সিটির কঠিন পরীক্ষা নিতে চায় বোর্নমাউথ। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে 17 নম্বরে থাকা দলটি। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।